আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র। এটা হচ্ছে আমরা বিবৃত ও ব্যাখ্যা করব আজকে। আমি আবার বলতেছি, রাউল্টের সূত্র যেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত, সেটা আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূত্রটার বিবৃতিটা হচ্ছে, কোন দ্রাবকে একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রব দ্রবীভূত করলে দ্রাবকটির বাষ্পচাপের যে অবনমন ঘটে তা দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশের সমান। এখানে অবনমন বলতে বোঝায় হ্রাস, কমে যাওয়া। কোন দ্রবণে একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লিষ্ট দ্রব্য দ্বারা দ্রব দ্রবীভূত করলে দ্রাবকটির বাষ্পচাপের যে হ্রাস ঘটে তা দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশের সমান। ঠিক আছে, এটা হচ্ছে রাউল্টের সূত্রের বিবৃতি। এবার চলো এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। তো প্রথমে আমরা একটা তড়িৎ অবিশ্লেষ্য বা অনুদ্বায়ী একটা বস্তু নিই। ঠিক আছে, একটা দ্রব্য নিচ্ছি, যেমন ইউরিয়া হইতে পারে, ধরো যে চিনি হইতে পারে, গ্লুকোজ হইতে পারে। এগুলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কারণ এগুলা হচ্ছে তড়িতের সাপেক্ষে এগুলা হচ্ছে দ্রবণে গিয়ে বিশ্লেষিত হয় না, আয়োনাইজড হয় না। বুঝতে পারছো? পজিটিভ আর নেগেটিভে ভাগ হয় না দ্রবণে গিয়ে। অনুদ্বায়ী মানে কি? উদ্বায়ী বস্তু তো জানোই তোমরা, যারা ওই সরাসরি তরল থেকে আবার সরাসরি হচ্ছে কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, এগুলো হচ্ছে উদ্বায়ী বৈশিষ্ট্য। মাঝখানে কোনো তরল স্টেট নাই, কিন্তু এগুলো এরকম না। এগুলা হচ্ছে তোমার কঠিন, তরল, বায়বীয় তিনটা স্টেটই আছে। সো আমরা উদাহরণ কয়েকটা নিলাম। আচ্ছা, উদাহরণস্বরূপ এখন যদি তুমি একটা পাত্র নাও, এই পাত্রের মধ্যে ধরো যে একটু পানি টানি আছে, হ্যাঁ, পানি আছে, ওকে। আর আরো একটা পাত্র নিছো, একই পাত্রে পানিও আছে। এই পানির সাথে আমি একটু চিনি মিক্সড করে দিলাম, হ্যাঁ, চিনি মিক্সড করে দিলাম। তাহলে সরি, রাউল্ট কি বলছে? রাউল্ট বলছে, যদি তুমি এই যে পানি একটা দ্রাবক, এর সাথে যদি তুমি চিনি মিক্সড করে দাও, তাহলে এটার বাষ্পচাপ কমে যাবে। সাধারণত এটার যে বাষ্পচাপ থাকে সে তুলনায়, ধরো এটার বাষ্পচাপ হচ্ছে পি নট, এটার বাষ্পচাপ হচ্ছে পি। এই পি নটটা হচ্ছে বড় হবে পি এর তুলনায়। বুঝতে পারছো? তার মানে এখানে বাষ্পচাপ হচ্ছে কমে যায়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বাষ্পচাপ যদি কমে যায়, তাহলে তোমরা কিন্তু জানো যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো 120 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, কারণ আমরা জানি চাপ যদি কমে যায় তাহলে তোমার হচ্ছে স্ফুটনাঙ্কর মান কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এই জন্যই যে হিমালয় বা উঁচু কোনো জায়গায় গেলে সেখানে যেহেতু বাষ্পচাপ কমে যায়, কিন্তু সেখানে এই জন্যই পানির হচ্ছে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে রাউল্টের কথা, যে ভাই পানি বা এরকম কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে যদি তুমি এরকম একটা দ্রব, যেগুলা হচ্ছে এই যে চিনি, গ্লুকোজ, এই টাইপের দ্রব্য যোগ করো, তাহলে চাপের মানটা তোমার হ্রাস করবে, বাষ্পচাপের মানটা হচ্ছে কমে যাবে। এটাই হচ্ছে রাউল্টের থিওরির মূল কথা আর কি। এবং কতটুকু কমে যাবে সেটা ডিপেন্ড করে তুমি যেই দ্রব্যটাকে যোগ করছো, চিনি যেমন এখানে আমি যোগ করছি, এই চিনির মোল ভগ্নাংশের উপর তোমার ডিপেন্ড করে। বুঝতে পারছো? সো চলো এটা বাকিটা আমরা আসলে একটু ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি এখন। তো এখন চিনি, গ্লুকোজ তো বুঝলাম, কিন্তু চিনি, গ্লুকোজ এগুলা নাম না দিয়ে আমরা এটাকে ধরি যে আমাদের দ্রব্য যেটা আছে সেই দ্রব্য হচ্ছে আমাদের ধরো যে এ, হ্যাঁ, আর দ্রাবক যেটা আমরা দিছি, পানি এখানে ধরে নিছি, পানি বাদ দাও, দ্রাবকের নাম দিলাম আমরা বি। ওকে, সো দ্রাবকের নাম দিলাম হচ্ছে বি, আর আমার দ্রবের নাম দিলাম হচ্ছে কি? দ্রব্য মানে চিনি টিনি, এগুলার নাম দিলাম হচ্ছে এ। আচ্ছা, আমরা আবার ছবিটা আঁকি, চলো। সো আমরা একটা দ্রাবক নিছি, সেই দ্রাবকটা হচ্ছে নাম হচ্ছে বি। চিত্র বিশুদ্ধ বি দ্রাবক, বিশুদ্ধ বি দ্রাবক। বুঝতে পারছো? দ্রাবক মানে ধরো যে পানি, হ্যাঁ। আচ্ছা, আর দ্রব কি ধরলাম? এটার লাগে একটা দ্রব যোগ করব। সো আমরা একটা আলাদা ছবি আঁকবো, পরীক্ষা চাইলে তুমি ছবি আঁকতে পারো। সো এখানে চিত্র দ্রাবক বি ও দ্রব এ এর মিশ্রণ। হ্যাঁ, দ্রব, একটা দ্রব দাও এ, এই যে দিক দিয়ে এভাবে একটা অ্যারো দিয়ে দেখাই দাও স্যার রে, যে স্যার এ হচ্ছে একটা দ্রব, এখানে দ্রব লিখেও দাও। ওকে, এবার দেখো রাউল্ট ভাই কি বলছে। ধরি ধরি বিশুদ্ধ, আর দুইবার ধরি লেখা লাগবে না, ঠিক আছে। বিশুদ্ধ দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের মানে এই অবস্থায়, এই অবস্থায় বাষ্পচাপ কত এর? এই অবস্থায় বাষ্পচাপ ধরো যে হচ্ছে পি নট। যেমন পানির ক্ষেত্রে এই অবস্থায় বাষ্পচাপ কত হবে? বিশুদ্ধ অবস্থায় পানির ক্ষেত্রে বাষ্পচাপ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর লেখো দ্রব এ যোগ করায়, দ্রব এ যোগ করায়, দ্রব তুমি এ যোগ করছো, করাতে কি হইলো? বাষ্পচাপটা কমে গেল। হ্যাঁ, যোগ করায় দ্রবণের বাষ্পচাপ,
দ্রবণের বাষ্পচাপ এখন কত? দ্রবণের বাষ্পচাপ এখন হয়ে গেল পি। বুঝতে পারছো? এগুলো আমরা আলাদা করে রাখি, ছবিগুলো আঁকতে পারো পরীক্ষায়। দ্রবণের বাষ্পচাপ পি, তাহলে অবনমন কতটুকু হয়েছে? বাষ্পচাপের অবনমন, অবনমন মানে হ্রাস, বাষ্পচাপের অবনমন। তাহলে এই অবস্থায় বাষ্পচাপ হচ্ছে পি নট, আর এই অবস্থায় বাষ্পচাপ হচ্ছে পি হয়ে গেছে মিশ্রণের। হ্যাঁ, তাহলে আমাদের অবনমন হয়েছে কতটুকু ভাই? পি নটের মানটা তো বড়, বুঝতেছো, কারণ এখানে হ্রাস হয়, কমে যায়। সো পি নট থেকে তুমি পি রে বাদ দিলে কিন্তু অবনমন পাওয়া যাবে, মানে কতটুকু হ্রাস হয়েছে সেটা পেয়ে যাবে। তাহলে আপেক্ষিক অবনমন কিভাবে বের করবে? আপেক্ষিক ব্যাপারটা তোমরা জানো যে বের করতে হয় কিভাবে, এগুলো ফিজিক্স আমরা 11-12 পড়ে আসছি, 9-10 পড়ে আসছো। আপেক্ষিকের জন্য দেখো, অবনমন মানে হচ্ছে পি নট মাইনাস পি। আপেক্ষিক মানে কি? পি নট দিয়ে ভাগ করবা। অরিজিনাল যে মান, সেই মানটা ছিল পি নট, সেটা থাকবে নিচে। অরিজিনালের উপর এতটুকু হ্রাস হয়েছে, এটাই তো আপেক্ষিক, তাই না? আমরা এভাবে বলবো পি নটের উপর, মানে পি নট ছিল, পি নটের থাকা সাপেক্ষে এতটুকু হ্রাস হয়েছে, মানে অরিজিনালি চাপ ছিল এটা, আর হ্রাস হয়েছে পি নট মাইনাস পি পরিমাণ। এটা রাউল্ট বলছে যে এই আপেক্ষিক অবনমন নাকি মোল ভগ্নাংশের সমান, এটা রাউল্ট বলছে। সো আমরা এটা ওই পাশে লিখি, চলো। রাউল্টের সূত্র মতে, রাউল্টের মতে এই যে আপেক্ষিক অবনমন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট, এটা হচ্ছে মোল ভগ্নাংশের সমান। কার মোল ভগ্নাংশ? বলছে হচ্ছে দ্রবের মোল ভগ্নাংশ। এই যে দেখো, দ্রবের মোল ভগ্নাংশের সমান। হ্যাঁ, দ্রবের মোল, তাহলে এখানে দ্রবকে আমরা কি ধরে নিছিলাম? দ্রবকে আমরা এ ধরে নিছি, সুতরাং এটা হবে এক্স অফ এ। ঠিক আছে, এটা হবে এক্স অফ এ। এখন মোল ভগ্নাংশ তো আশা করি বের করতে পারো, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ বের করার সূত্র কি? মোট মোল সংখ্যা থাকবে নিচে। দেখো এখানে তোমার দ্রব আছে, দ্রাবক আছে, দুইটাই আছে। দ্রব হচ্ছে এ, তাহলে এটার মোল সংখ্যা হবে এন অফ এ, আর দ্রাবক হচ্ছে বি, তাহলে এটার মোল সংখ্যা হবে এন অফ বি। মোল ভগ্নাংশ কিভাবে বের করে? মোট মোল সংখ্যা নিচে, আর যেহেতু এর মোল ভগ্নাংশ বের করবা, তাই এর যেই মোল সংখ্যা সেটা থাকবে উপরে। আমি যদি একটু লিখে দিই, দেখো এ এর মোল সংখ্যা, এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। এটা কিসের সূত্র ভাই? এটাই হচ্ছে এক্স অফ এ এর সূত্র। ঠিক আছে, মোল ভগ্নাংশ, এ এর মোল ভগ্নাংশ ইকুয়াল টু এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। সো এটাই হচ্ছে রাউল্টের সূত্র। আমাদের প্রমাণ, কিন্তু প্রমাণ তো না, আসলে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।